রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নোয়েল শিকদার। আমি খ্রিস্টান ধর্মের একজন লোক এবং চট্টগ্রামে থাকি। আমি বর্তমানে একটা হোটেলে কর্মরত আছি। আপনার কাছে অনুরোধ, ঘটনাটা পুরোটা পড়বেন এবং যদি সিলেক্টেড হয় তবে প্লিজ শেয়ার করবেন। ভূত এফএম আমার পরিবারের সবার একটা প্রিয় অনুষ্ঠান। গত 18/8/12 তারিখে আমার জীবনে ঘটে একটা অদ্ভুত ঘটনা। এর আগের দিন রাতে ভূত এফএম শুনে ঘুমাতে দেরি হয়। আপনার কথা মতো আয়নার সামনে লাইট বন্ধ করে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কিন্তু ভয়ের কিছুই ঘটেনি। পরে আমার মিসেস চম্পা ও বড় মেয়ে স্নেহা আমাকে এই কাজটি করতে বাধা দেয়। তারপর আমরা ঘুমোতে যাই। সেই রাতে আমি একটা স্বপ্ন দেখি এবং ভয়ে চিৎকার করে উঠি। স্বপ্নটা ছিল এমন, আমি আমার ছোট মেয়ে শ্রেয়াকে নিয়ে একটা জাহাজ ঘাটে যাই। আমার একজন বন্ধুও ছিল আমার সাথে। ঘাটে দাঁড়িয়ে আমরা জাহাজ ও নদী দেখছিলাম। ঘাটে কোনো রেলিং ছিল না। আমার ছোট মেয়ে আমার কোলে ছিল। হঠাৎ আমার মেয়ে আমার কোল থেকে নিচে পড়ে গেল। এক ভয়ানক দৃশ্য। আমি চিৎকার করি। আমি দেখি যে জাহাজের তলার পাশ থেকে তলিয়ে যাচ্ছে। আমি বা আমার বন্ধু কেউই সাহস পাচ্ছি না পানিতে লাফিয়ে পড়ে ওকে সেভ করতে। এমন সময় দেখলাম আমার মেয়েকে 2 হাতে তুলে ধরলো কেউ। আমার মেয়ে পানি খেলে যেমনটি হয় তেমনি কাশছে ও কাঁদছে। আর লোকটি একটা ভাঙা চোয়ালে মুখ ভর্তি লাল দাড়ি নিয়ে কেমন করে যেন হাসছে। আমি লোকটির দিকে তাকে চিৎকার করে কিছু বলার আগেই আমার ঘুম ভেঙে গেল। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার মিসেস আমাকে শান্ত করলো আর সব দোষ দিতে লাগলো আমার গতকালের আয়নার সামনে দাঁড়ানোকে। ঘটনা এখানে শেষ না। এখন রোজার মাস, তাই আমি একটু দেরি করে অফিসে যাই। আমার বাসা কোতোয়ালি থানার ঠিক পিছনে। তাই ওই দিন অর্থাৎ 18/8/12 তারিখ দুপুর 11টা নাগাদ কোতোয়ালি মোড় থেকে 2 নং গেটে আমাদের আরেকটা ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা করি। আমি মাঝে মাঝে লোকাল বাসে করে এমনটি যাই এবং বাসের প্রথম সারির সিট অর্থাৎ ড্রাইভারের পেছনের সিটে বসার চেষ্টা করি। সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক আগে থেকেই বসা ছিলেন। পরনে একটা সাদা রঙের জুব্বা, মুখ ভর্তি লাল দাড়ি। সে মাথা নিচু করে বসে আছে, যেন অনেক ক্লান্ত। আমি তার পাশে বসে পড়ি। বাসে আরো অনেক সিট খালি ছিল, তারপরও আমি কেন যেন ওই সিটেই বসে পড়ি। লোকটির গা থেকে আতরের তীব্র গন্ধ। বাস চলতে লাগলো। হঠাৎ আমার দৃষ্টি গেল লুকিং গ্লাসের দিকে। আমি চোখে ভুল দেখছি ভেবে চোখ মুছে পরিষ্কার করে দেখলাম মুহূর্তে, না, আমি ঠিকই দেখছি। আমার পাশে যে লোকটির অস্তিত্ব আমি দেখছি তা আয়নাতে নেই। আমি ভয়ে কেঁপে উঠলাম আমার পাশের শূন্য সিটটা দেখে। পাশে ঘাড় ঘুরিয়ে দেখি লোকটা যেমনটি বসা ছিল ঠিক তেমনটি বসে আছে। আমি এবার ঘামতে লাগলাম। আমার মাথার চুল নেই। আমার পুরো মাথা ঘামিয়ে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। লোকটি আমাকে তাকিয়ে থাকতে দেখে একবার আমার দিকে তাকালো। এবার যা ঘটলো তা আরো ভয়ানক। অবাক হয়ে দেখলাম লোকটি আর কেউ নয়, সে আমার সেই স্বপ্নে দেখা ভদ্রলোক যে নদীতে পড়ে যাওয়া আমার ছোট মেয়েকে 2 হাত দিয়ে তুলে ধরেছিল। মুখে সেই হাসি। আমি একবার উঠে পড়বো ভেবেও উঠতে পারছি না। আমার শরীরে লোকটির স্পর্শ অস্বস্তি বাড়তে লাগলো। আমি বাসের অন্য যাত্রীদের দিকে তাকালাম। সবাই স্বাভাবিক, তাদেরই মতন। বাস যখন জামাল খান গনি বেকারি হয়ে একটু সামনে একটা মাজার আছে মহসিন কলেজের কিছু আগে, ওখানে একটু থামলো। কিছু লোক উঠলো বাসে, কিছু লোক দাঁড়ানো। ওদের মধ্যে একজন লোক আমাকে ওভারটেক করে আমার পাশে বসা লোকটির ওপর গিয়ে বসলো। আমি জানি না কি দেখলাম। আমি যখন এই ঘটনাটি লিখছি আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম যে লোকটি বসলো সে আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকটি যে অনেক আগে থেকে আমার পাশে বসা। আমি এক মুহূর্তের জন্য নিজেকে অন্য কোনো পরিবেশে আবিষ্কার করলাম, যেখানে আমি আর সে লোকটি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। আমার মাথা ঘুরছিল। বুঝে উঠতে পারছিলাম না যে বাসের অন্যান্য যাত্রীরাও কি তাই দেখলো যা আমি দেখছি। আমি জানি না, কিন্তু এরপরে যা হলো, আমি 2 নং গেটে বাস থামা মাত্রই অস্থির হয়ে গেলাম নামার জন্য। বাসের সবাই লাইন ধরে নামছে ওই স্থানে। আমার পেছন পেছন লোকটিও নামলো। আমি কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলাম। লোকটি আমার হাত টেনে ধরলো।
বিলিভ মি অর নট, ওনার হাতের শীতল স্পর্শ আমার হাত থেকে ধীরে ধীরে সমস্ত শরীরে প্রবাহিত হলো। আমি কোনো কিছু বলার আগেই সে আমাকে সুন্দর স্পষ্ট ভাষায় বলল, মানে যেটা হচ্ছে চিটাগংয়ের ভাষা লিখছেন, চিটাগংয়ের আঞ্চলিক ভাষায়, যার মানে দাঁড়ায় এই পৃথিবীতে অনেক কিছু হবে, সব আল্লাহর ইচ্ছা অনুসারে। এরপর তিনি একটা মাটির ছোট দল আমার হাতের মুঠোয় গুছে দেয়। আমি একটা নিতান্ত বাধ্য হয়ে হাতে নেই। এরপর তিনি আল্লাহ হাফেজ বলে পিছনে ঘুরে হাঁটতে হাঁটতে চলে যান। আমি অন্তত কয়েক মিনিট স্তব্ধ হয়ে থাকি, আর যখন মাটির দলাটার দিকে তাকাই ওটা গুঁড়ো বালির মতো আমার হাতে মিশতে থাকে। আমি সাহস পাচ্ছিলাম না ওগুলোকে ফেলে দিতে। মুঠো করে নিয়ে এলাম আমাদের 2 নং গেটের আরেকটা বেঞ্চে। এরপর একটা টিস্যু পেপারে মুড়ে ওটাকে মানি ব্যাগে রেখে দিলাম। আমি জানি না এমন কেন হলো বা এর কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে সেই দিনটা আমার কাছে আমার অনেক ভালো কাটে। আমার অনেক টেনশনের সমাধান হয়। আমার মনে কোনো কেমন যেন সাহস, স্বস্তি ফিরে আসে। আমি বাসায় ফিরে ওই মাটির গুঁড়োগুলোকে একটা আগর বাতির ভেতরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে যত্ন করে রেখে দেই। ওটা আমার কাছে এখনো আছে, কিন্তু এর কার্যকারিতা আছে কিনা আমি জানি না। ধন্যবাদ আসল ভাই, আমার এমন অনেক ঘটনা আছে, সুযোগ পেলে পরে বলবো। যাক, ঘটনাটা বললাম, ভালো লাগলে শেয়ার করবেন। এটা আমাদের পাঠিয়েছেন নোয়েল শিকদার, এবং তিনি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেন বাগান লাগোয়া ছাদের কোণে ঝুলে পড়া জাম গাছটার আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। তিনি খুব ভয় পান এবং নিচে চলে আসেন। এই ঘটনা তিনি কাউকে বলেননি। এর 2 সপ্তাহ পরে একটি ছুটির দিনের সন্ধেবেলা তিনি ছাদে কিছু দৌড়াদৌড়ির আওয়াজ পান। ভাবেন পাশের ঘরে 2টি বাচ্চা হয়তো খেলা করছে, তাই তিনি ছাদে ওঠেন। উঠে দেখেন ছাদ জুড়ে পড়ে আছে অনেক পোড়া কাঠের টুকরো, যেগুলো তখনও ধোয়া বের হচ্ছিল। সেই সময় সারা ছাদে একটা মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছিল। এরপর মায়ের নজর পড়ল ছাদের সেই বাগান ঘেঁষা কোণটিতে, যেখানে তিনি দেখেন কিছু একটা কালো রঙের বলের মতো পড়ে রয়েছে আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি কাছে যান এবং বুঝতে পারেন সেটি কোনো বল নয়, মৃত মানুষের নাভির অংশ। এটি দেখার পরে তিনি নিজেকে সামলাতে পারেননি, অজ্ঞান হয়ে যান। আমরা বাড়িতে ফিরে খোঁজ করে মাকে ছাদে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করি, কিন্তু কোন রকম পোড়া কাঠ
অথবা নাভি আমরা কোনো কিছু দেখতে পাইনি এবং পোড়া গন্ধ পেয়েছিলাম শুধু। প্রায় 6 ঘন্টা পর মায়ের ঘটনা শুনি, কিন্তু বিশ্বাস করে উঠতে পারি না। এর 2 দিন পরে পাশের বাড়ির ভদ্রলোক রাতে 9টা নাগাদ ধূমপান করতে ছাদে যান এবং গিয়ে তিনি জাম গাছের কাছে এক মহিলাকে পেছন দিক দিয়ে তিনি যেটা করেন সেটা হচ্ছে 11টা নাগাদ তিনি হারিয়ে গেছে আমার কাছে ঘটনাটি। ধোঁয়া বের হচ্ছে এবং 6 ঘন্টা পরে মায়ের কাছে ঘটনা শুনে তিনি বিশ্বাস করলেন না এবং তিনি বলেন যে ধূমপান করার জন্য সেই ভদ্রলোক ছাদে গেলেন এবং গিয়ে তিনি জাম গাছের কাছে এক মহিলাকে পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তাকে প্রশ্ন করেন যে তিনি কি আমাদের আত্মীয় কিনা যাকে তিনি দেখেছিলেন। কিন্তু কোনো উত্তর না পেয়ে তিনি নিচে নেমে আসেন। পরদিন এই ঘটনাটি তিনি আমাদেরকে বলেন, শুনে আমরাও বেশ অবাক হলাম। এরপর একদিন রাত 11টা নাগাদ আমি বারান্দায় রাখা মাছের অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ছিল জনমানব শূন্য। এমন সময় আমি বাগানের দিক থেকে দুজনের কথা বলার মতো কিছু একটা শুনতে পাই। এরপর দেখার চেষ্টা করি কারা কথা বলছে, কিন্তু কিছুই দেখতে পাই না। এরপর কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করি। সেই সময় আমার ও পাঁচিলের মধ্যবর্তী অঞ্চলে দেখি ধোয়ার মতো কিছু একটি অবয়ব ঠিক 1 হাত দূরে ডান থেকে বাম দিকে তীর বেগে চলে যায়, যা দেখে মনে হয় কয়েক মুহূর্ত অসম্ভব ভয়ের সঞ্চার হয় মনে। আমি ভেতরে চলে আসি। এরপর 2 পরিবার প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনার সম্মুখীন হতে থাকে। সন্ধ্যের পর বাড়িটাতে থাকতে কেমন যেন ভয় ভয় করত। আমার বাবা অ্যাক্সিডেন্টে 2 চোখের দৃষ্টি হারিয়েছিলেন, তাই তার পক্ষে কিছু দেখা সম্ভব না হলেও শোনা সম্ভব ছিল। এক রাত্রে 2:30 হবে বাবা বাথরুমে যান। ফেরার সময় তিনি সিঁড়িতে কারোর হাঁটা চলার শব্দ পান এবং আমাকে ডেকে বলেন কি ব্যাপার দেখতে। আমি আলো জ্বেলে দেখার চেষ্টা করি এবং দেখি ছাদ থেকে সিঁড়ির মাঝখান পর্যন্ত একটি ত্রিভুজ আকৃতির কিছু তীর বেগে ওপরে উঠছে এবং নামছে। এটা দেখে আমার খুব ভয় পায়। চলে আসি ঘরের ভেতরে। পরের দিন সকালে সিঁড়ির ওই জায়গাটাতে একটি অপোক্ত হাতের খোদাই পাই, যাতে অস্পষ্টভাবে লেখা ছিল চলে যাও। এটা দেখে আমরা 2 পরিবার বিস্তারিত ঘটনা বাড়িওয়ালাকে জানাই। তিনি খুব আশ্চর্য হয়ে বলেন যে এরকম কিছু তিনি এর আগে ঘটেছে বলে শোনেননি, কিন্তু তিনি এক তান্ত্রিকের খোঁজ দেন এবং বলেন যে ওর সাহায্য নিতে। ওর কথা মতো আমরা সেই তান্ত্রিকের বাড়িতে নিয়ে আসি এবং তিনি বাড়ির ভেতর প্রবেশ করে কেমন অন্যরকম আচরণ করতে থাকেন এবং কিছুক্ষণ পরে খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ থেকে গ্যাঁজা বের হচ্ছিল। আমরা ভয় পেয়ে তাকে ওই অবস্থায় বাড়িতে রেখে আসি। ক্রমে এই বাড়িতে থাকা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। এইবার বাড়ির সদস্যরা ঘরের ভেতরে কারোর উপস্থিতি অনুভব করতে থাকেন। বাড়ির জিনিসপত্র নিজের জায়গা পরিবর্তন করতে আরম্ভ করলো নিজেই। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর মনে হতো ঘরের অন্ধকার কোণে কিছু একটা নড়াচড়া করছে। এক একটি রাত এক একটি বছরের ন্যায় মনে হতো। ইতিমধ্যে অন্য একটি ঘরে খোঁজ পাওয়া গেছে। আমরা আর 1 সপ্তাহ পরে সেখানে চলে যাব। এই কয়দিন আমরা 2 ঘর ভাড়াটিয়া সন্ধ্যের পরে একসঙ্গে থাকতাম। এমনকি রাতে 9:30 নাগাদ আমরা সকলে ঘরে বসে একই বিষয়ে আলোচনা করছিলাম। এমন সময় বারান্দার পাশে আমাদের কুকুরটি কিরকম অদ্ভুত আওয়াজ করে কাঁদতে শুরু করে। আমরা ঘর থেকে বেরিয়ে বারান্দায় যাই এবং দেখি কুকুরটি মুখোমুখি বাগানটির পাঁচিলের ওপর একটি মহিলার মতো অবয়ব পা দুলিয়ে চলেছে আর মুখ থেকে কেমন শাঁ করে আওয়াজ বের হচ্ছে। যদিও এই ছায়া মূর্তিটি খুব বেশি হলে 30 সেকেন্ড দেখা গিয়েছিল, তারপরেও সে অদৃশ্য হয়ে গেল। সেদিন মাঝরাতে আমরা আমাদের কুকুরটিকে মৃত অবস্থায় পাই। এর পরের দিন সকালেই আমরা সেই বাড়ি পরিত্যাগ করে নতুন বাড়িতে চলে যেতে বাধ্য হই। পরে পাড়ার লোকের কাছে শুনেছিলাম যে বাড়িটির আলতো দিকের বাগান পরিষ্কার করার সময় সেখানে একটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। সেটি কার ছিল তা জানা যায়নি। এরপর আমার সঙ্গে তেমন কিছু না ঘটলেও অন্ধকার এবং একাকিত্ব আজও আমাকে ভয় পেতে বাধ্য করে। এটি কোনোভাবেই নিছক গল্প নয়, এটি আমার সাথে ঘটে যাওয়া দুর্বিষহ দুর্ঘটনা। আর এটি লেখার সময় বিন্দুমাত্র রঞ্জিত করা হয়নি। এই ঘটনা অনেকের কাছে সম্পূর্ণ অবাস্তব মনে হতে পারে, কিন্তু যারা এইরকম ঘটনার শিকার হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভূতের বা প্যারানর্মাল ঘটনার উপস্থিতি বিষয়ে আমি কিছু প্রমাণ করতে চাইনি, শুধু শুনিয়ে আনন্দ দিতে চেয়েছি মাত্র। পছন্দ হলে আনন্দ পাবো। অভিষেক চক্রবর্তী, কলকাতা।
আমাদের লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি শুনে হাসবেন যে আমার নামও রাসেল হাওলাদার। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তারপরেও জানতে চাই কেমন আছেন। পটুয়াখালীতে থাকি, আমার দেশের বাড়ি ঝালকাঠি। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। 2009 সালের শেষের দিকের কোনো এক সময়ের ঘটনা। আমি আমার বন্ধু রুবেলের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। ওদের বাড়িতে থাকা অবস্থায় আমি ওর দাদুর থেকে তাদের গ্রামে গিয়ে অনেক ঘটনা শুনে অবাক হই। একদিন সকালে আমার দাদু আমার বন্ধুকে বলেন, অনেকদিন পরে বাড়িতে আসছো, তাই তুমি তোমার ছোট ফুপুকে একটু দেখে আসো। ও ছোট ফুপুর বাড়ি ছিল পাশের গ্রামে। আমরা দুজন মিলে বিকেলে রওনা দিলাম। তখন দাদু আমাদেরকে বেশি রাত করে ফিরতে নিষেধ করলেন, কারণ ফুপুর বাড়ি যেতে প্রথমে মাইল খানেক হাঁটার পরে একটি ছোট নদী এবং আরো আধা মাইল হাঁটার পরে একটি রাজবাড়ি সামনে পড়ে। আমরা রাজবাড়িটির মেইন রাস্তার কাছে অবস্থিত। ওই রাজবাড়িটি শত শত বছর পূর্বের, প্রায় অনেক বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করে না, আর ওখানে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। যাই হোক, এবার আমি মূল ঘটনায় আসি। আমার ফুপুর বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাত বেশি হয়, ফুপু আমাদের বাসায় আসতে দিতে চায়নি, কিন্তু আমরা গ্রামের ছেলে আমরা দুজনেই অনেক জোরে দৌড় দেই। রাস্তার একপাশে বাঁশঝাড়, আর ওই বাঁশঝাড়গুলো মনে হলো যেন তুফানে ভেঙে পড়ছে। ওই বাঁশঝাড় ছাড়া অন্য কোথাও বাতাস ছিল না। চারিদিকে মনে হয় কি যেন কি ভয়ঙ্কর আওয়াজ। আমার বন্ধু লক্ষ্য করলো আমাদের পেছনে পেছনে ওই ঘোড়াটি আসছে। তখন যা দেখে আমরা সবচেয়ে বেশি ভয়ে আতঙ্কে দৌড়াতে থাকি তা হলো ঘোড়াটির দেহ আছে কিন্তু মাথা নেই। মাথাবিহীন একটি ঘোড়া আমাদেরকে তাড়া করছে দেখে আমরা ঠিক থাকতে পারলাম না। আমি আছাড় খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু আমাকে রেখে দৌড়াতে লাগলো। আমি সেখান থেকে উঠে জীবন মরণের দৌড় শুরু করি এবং এক পর্যায়ে নদীর পাড়ে এসে আমার বন্ধুকে দেখতে পাই। তখন আর ওই ঘোড়াটি দেখা যাচ্ছিল না। আমরা নদীর পাড়ে কোন নৌকা খুঁজছিলাম। এখানে ঘটনা শেষ নয়, আরো বিপদ যে সামনে অপেক্ষা করছে তা জানা ছিল না। আমরা দেখলাম একজন মাঝি একটি নৌকা নিয়ে একদম পাশ ঘেঁষে যাচ্ছে। আমাদের ডাকে তিনি নৌকাটি ভিড়ায় এবং আমাদেরকে নৌকায় তুললেন। নৌকা ছাড়ার পরে আমরা যখন নদীর মাঝামাঝি, তখন আমার বন্ধু মাঝিকে সব ঘটনা বলে। কিন্তু বলার পরে হলো আসল ঘটনা। ওই মাঝি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করেন। এতে আমাদের ভয় আরো বৃদ্ধি পেল, কিন্তু আমরা তাকে কিছু বুঝতে দিলাম না। আমরা ভয়ে ভয়ে নৌকায় বসে থাকলাম। এর মধ্যে নৌকা পাশেই আসলো এবং আমরা যখন নৌকা থেকে নামলাম সাথে সাথে দেখি নৌকার মাঝি নেই। যা আছে তাকে ভয়ঙ্কর দৃশ্য, আর তা হলো হলুদ শাড়ি পরা একটি যুবতী মেয়ে।
ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটি রুবেলের নাম ধরে ডাকছে এবং রুবেলের দিকে এগিয়ে আসছে। তখন রুবেল দৌড় দিতে অজ্ঞান হয়ে পড়ে এবং আমি খুব জোরে দৌড়াতে থাকি। কিছুটা সামনে আসার পরে আমি আবার ওই ঘোড়াটিকে দেখি এবং এরপরে কি হলো তা আমার জানা নাই। পরদিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটি খাটে শুয়ে আছি এবং আমার পাশে অনেক মানুষ ভিড় করে আছে। আমরা ঠিক পাশের খাটে রুবেল শুয়ে আছে, তখনও ওর জ্ঞান ফেরেনি। পরে শুনলাম আমাকে নাকি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে নিয়ে আসে এবং ওকে বাড়ির পাশে একটি তাল গাছের গোড়া থেকে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। এরপর আমরা একজন হুজুরের কাছে এসে তাকে সবকিছু বলি এবং আমাদেরকে তাবিজ দেন এবং আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। পরে জানতে পারলাম যে ওই রাজবাড়ির পাশে নাকি অনেক আগে এক লোক বাস করত এবং তার একটি ঘোড়া ছিল। একদিন রাতে কিছু লোক এসে তার ঘোড়াকে জবাই করে এবং সে দেখতে পেয়ে বাধা দেয়ায় তাকেও ছুরিকাঘাতে আঘাত করা হয় এবং কিছুদিন পরে লোকটি মারা যায়। এরপর থেকে নাকি মাঝে মাঝে অনেক মানুষ এভাবে বিপদে পড়ে। এই ছিল ঘটনা। রাসেল ভাই, আমার এই ঘটনাটি প্রচার করলে আমি অনেক খুশি হব এবং ওই দাদুর কাছে শোনা অনেক ঘটনা আমার জানা আছে। আমি একে একে আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করবো। তার মানে এটা সেই দাদুর ঘটনা ছিল এবং তিনি লিখেছেন আমাদেরকে রাসেল হাওলাদার, BBA অনার্স, প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ। এই ছিল আমাদের ইমেলগুলোতে যারা আসতে পারেন না তারা তাদের ঘটনাগুলো শেয়ার করেছেন এবং চেয়েছেন যে আমি পড়ে শোনাই। আমাকে এরকম একটা ইমেল পড়ছি। লিখেছেন যে রাসেল ভাই, জিজ্ঞাসা করব না কেমন আছেন, বিকজ আমি জানি আপনি ভালোর দলে। আমি শাহিন, হোম টাউন ফরিদপুর, এখন ঢাকায় থাকি এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি BBA করছেন। আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনাটা 1979। আমার দাদু তখন পুলিশে ছিলেন। দাদুর বাসাটা ছিল ফরিদপুরের দক্ষিণ ঝিলতুলি নামক এলাকাতে। ওই এলাকাটাতে তখন হাতে গোনা 5-6টি বাড়ি ছিল। যা ছিল তা হলো বড় ছোট গাছ দিয়ে ভরা জঙ্গল। তার মধ্যে আমার দাদুর বাড়ি ছিল একটি। দাদুর একজন বন্ধু ওই এলাকায় বাড়ি করেন। ঘটনাটি দাদুর এই বন্ধুর সাথেই ঘটে। দাদুর বন্ধুর একটি মেয়ে ও 2টি ছেলে ছিল, কিন্তু মেয়েটিকে নিয়ে তারা একটু প্রবলেমে ছিল। মেয়েটা অনেক রাতে ঘর থেকে বের হয়ে যেত। অনেক কিছু করেও এর কোনো সমাধান হয়নি। এই কারণে মেয়েকে তার বাবা মা তাদের সাথে নিয়ে একসাথে ঘুমাতেন এবং দরজাটি ভেতর থেকে প্রতিদিনই তালা মেরে রাখতেন। একদিন অনেক রাতে আমার দাদুর বন্ধু ঘুম থেকে উঠে দেখলেন যে তার মেয়ে বিছানায় নেই, দরজাটাও খোলা। তিনি তার ওয়াইফকে ডাকলেন। বাসার সবাই উঠল। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে পাওয়া গেল না। এভাবে 4-5 দিন হয়ে গেল। মেয়েটির বাবা মা কিছুতেই ঘুমাতে পারেন না। প্রতিদিন রাতেই মেয়েটির বাবা বাসার বারান্দায় গিয়ে বসে থাকতেন এবং এটা বারান্দাটা ছিল এরকম যে তার সামনে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখা যেত। একদিন রাতে এভাবেই বারান্দায় বসেছিলেন এবং তিনি চিন্তা করছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন যে একটু দূরে গাছপালার মধ্যে একটু ফাঁকা জায়গায় অন্ধকারে কি যেন সামনের দিকে তাকিয়ে আছে। অন্ধকারে এটা এতটা বোঝা যাচ্ছিল না, শুধু একটু ছায়ার মতো দেখা যাচ্ছিল। তিনি ভাবলেন, এত রাতে এখানে কে আসবে? একটি সময় তার মনে হলো এটা তার মেয়েও তো হতে পারে। এটা ভেবে সে বের হয়ে মানুষটির কাছে যেতে লাগলেন। এবার তিনি হালকা হালকা দেখতে পেলেন যে ওই মানুষটির চুলগুলো মেয়েদের মতো এবং হাইটটাও তার মেয়ের মতোই লাগলো। এটা দেখে সে একটু জোরে হাঁটতে লাগলেন, কিন্তু তিনি যতই হাঁটছেন মেয়েটি তার থেকে ততই দূরে চলে যাচ্ছে এবং দূরত্ব কোনোভাবেই কমছে না। এমন সময় তিনি উপলব্ধি করলেন যে সে অনেকটা দূরে তিনি চলে এসেছেন। তবু তিনি যেতে লাগলেন। এবার সে দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো একটা জায়গা দেখতে পেলেন, যার মধ্যে একটু আলো দেখা যাচ্ছিল। তিনি দেখলেন মেয়েটি হেঁটে হেঁটে ওই ঘরের দরজা দিয়ে খুব আস্তে আস্তে ভেতরে ঢুকলো।
এটা দেখে দাদুর বন্ধুও তার পিছু পিছু ঘরের দরজা পর্যন্ত গেলেন, কিন্তু ভেতরে যেতে একটু কেমন যেন আশঙ্কা লাগছিল, সংকোচ হচ্ছিল। তবুও তিনি ভেতরে ঢুকে একটু বাম দিকে ঘুরে তাকিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে পেলেন। দেখলেন তার মেয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এটা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়লেন। ওই রাতেই এক সময় তার জ্ঞান ফিরল। চোখ খুলেই তাকিয়ে দেখলেন তার মেয়ে তাকে বাবা বাবা বলে ডাকছে। তিনি উঠে বসতেই মেয়েটি বলল, বাবা তুমি বাসায় যাও। বাবা বলল, কেন রে মা, তুই যাবি না? আবার মেয়েটা বলল, বাবা আমি যেতে পারবো না, তুমি যাও, আমি ছাড়া তো আমার ভাই আছে, মা আছে, তুমি তাদের নিয়ে ভাবো। বাবা জিজ্ঞাসা করলো, তুই যাবি না কেন এটা বল। মেয়ে বলল, আমি কিভাবে যাব বাবা, আমি তো মারা গেছি। মেয়েটি পাশে নখ দিয়ে দেখিয়ে দিল, হাত দিয়ে দেখিয়ে দিল যে ওইখানে আমার লাশ। আসলে বাবা দেখলো লাশটা তার থেকে একটু দূরে শুয়ে আছে। এত সময় পর তার মনে পড়ল রাতের সব ঘটনা। তিনি কেঁদে দিয়ে বললেন যে, কেন রে মা, তুই এমন কাজ কেন করলি, কেন? মেয়েটা বলল যে, আমি কিছুই জানি না বাবা, কিভাবে এসব হলো। তুমি যাও বাসায় গিয়ে সব ঠিক করে আমার জানাজা আর কবর দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমাকে এভাবেই থাকতে হবে। তিনি আর কিছু না বলে বাসায় গেলেন এবং মেয়ের কথা মতো সব করলেন। এভাবে তারপর অনেক দিন কেটে গেল। বাবা কিছুতেই এসব মেনে নিতে পারছিলেন না। একদিন রাতে তার খুবই মন খারাপ লাগছিল মেয়ের জন্য, তাই সে তার মেয়ের কবরের কাছে গেলেন। একটু দূরে থেকে দেখলেন যে তার মেয়ে কবরের কাছে বসে আছে এবং কাছে এসে আবারও তিনি কিছু অদ্ভুত দৃশ্য দেখলেন যে বসে থাকা মানুষটি কেউ নয়, তার মেয়ে। কাছে এসে দাঁড়াতেই তার মেয়ে বলল, বাবা তুমি আবার আসছো? আর আমি না তোমাকে বললাম যে আমাকে নিয়ে চিন্তা করবা না? এবার বাবা কোনো উত্তর না দিয়ে বলল, মা তুই যে বললি তোর জানাজা আর কবর দিলে সব ঠিক হয়ে যাবে, তাহলে তুই এখানে কেন? মেয়েটি বলল, বাবা আমাকে এভাবেই থাকতে হবে, আমি যে স্বাভাবিকভাবে মরিনি। এবং তিনি বললেন যে তারপরে আমার কবরের কাছে আসবে না, এ ধরনের নিষেধাজ্ঞা জারি করলেন এবং এরপরে কখনোই সে তার মেয়েকে আর দেখেনি। যদি ভালো লাগে তাহলে ঘটনাটি আপনাদের পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন, আবারও নামটা বলছি, শাহিন, হোম টাউন ফরিদপুর, এবং তিনি এখন পোস্ট কনেশ্বর, থানা ডমুডা, জেলা শরীয়তপুর। আমার বাসা দূরে, তাই আমি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারছি না। আমি চাই ঘটনাটি পড়ে শোনানো হোক। মূল ঘটনায় যাওয়ার আগে ঘটনাস্থলের কিছু বর্ণনা দিয়ে দেওয়া দরকার। এটি শরীয়তপুর জেলার ডমুডা থানার ধানকাঠি ইউনিয়নের পৈতকাঠি নামক গ্রামের। এই গ্রামের মধ্য দিয়ে মডের হাট এলাকায় একটি পিচ করা রাস্তা আছে, যেটি দিয়ে বাস, ট্রাক ছাড়া অন্য ছোট যানবাহন চলাচল করে। এই রাস্তার পাশে একটি জিম গাছ আছে, যাকে ঝরঝরে জিম গাছ বলা হয়। এটি সাইজ অনেক বড়। এই জিম গাছ নিয়ে অনেক ঘটনা আছে, যেমন ভর দুপুর বেলা কিংবা রাতে কেউ টিফিন বক্সে খাবার নিয়ে ওই গাছতলা দিয়ে গেলে গন্তব্যে পৌঁছার পর দেখতো বক্সে খাবার নেই। এ ধরনের ঘটনা প্রায় ঘটতো। এছাড়া এক রিক্সাওয়ালা দুজন যাত্রী নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাত্রী এবং রিক্সাওয়ালার মধ্যে কথা হচ্ছিল। ওই জিম গাছ তলায় যাওয়ার পরে রিক্সাওয়ালা পেছনে যাত্রীর কোনো সাড়া পাচ্ছিল না, তাই সে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে পেছনে কোনো যাত্রী দেখতে পেল না এবং একটি অদৃশ্য থাপ্পড় তার কানে এসে পড়ে। সে অবাক হলো যে রিক্সায় কোনো যাত্রী নেই, তাহলে তাকে থাপ্পড় মারল কে? সেই রিক্সাওয়ালা এখনো কানে শুনতে পায় না। ওই রাস্তা দিয়ে বেশি রাত্রে কেউ গেলে তার সাথে কিছু না কিছু ঘটে। এবার আসা যাক মূল ঘটনায়। একদিন আমি, আমার বন্ধু পারভেজ, মডের হাট নামক জায়গায় কনসার্ট হচ্ছিল, তো আমরা কনসার্ট দেখতে গেলাম। কনসার্ট শেষ হলো রাত 12টায়। আমাদের মাথায় ছিল না যে আমরা কিভাবে বাড়ি যাব। যা হোক, কনসার্ট শেষে বেলুন বিক্রেতার কাছ থেকে দুজনে দুটো বেলুন কিনলাম। আমরা বাড়ি ফেরার জন্য রিক্সা খুঁজছিলাম, কিন্তু কেউ আসতে রাজি হচ্ছিল না। অবশেষে আমরা 5 কিলোমিটার পথ হেঁটে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা যে রাস্তা দিয়ে বাড়ি আসবো সেই রাস্তার ঝরঝরে জিম গাছ আছে। আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ ইতোপূর্বে সেখানে বিভিন্ন প্যারানরমাল ঘটনা ঘটেছে। আমরা দুজন আছি বলে সাহস করে বেলুন নিয়ে হাঁটা শুরু করলাম। আমরা জ্যোৎস্নার আলো এবং দুজনের কাছে থাকা দুটি মোবাইলের আলোতে হাঁটতে হাঁটতে জিম গাছের নিকট পৌঁছালাম। কিন্তু তখনই ঘটল সেই ঘটনা। আমরা জিম গাছের নিচে আসতেই আমাদের হাতে থাকা বেলুন দুটো এমনিতেই ফুটে গেল।
আমরা ভয় পেয়ে গেলাম এবং সেখানে বেলুন ফুটতে পারে এমন কিছুই দেখতে পেলাম না। বেলুন দুটি একসাথে কেন ফুটলো এইভাবে ভয় পাচ্ছিলাম। আমরা পরস্পরের হাত ধরে সামনে এগোতে লাগলাম। আমার কাছে মনে হলো যে আমাদের পেছনে কে যেন আসছে। বিষয়টি পারভেজ বুঝতে পারলো, তাই আমরা দুজনেই প্রায় একসঙ্গে পেছনে ফিরে তাকালাম। না, কিছু নেই। আমরা আবার সামনে তাকিয়ে দেখলাম একটি লাশের মতো সাদা কাপড় মোড়ানো। আমরা প্রচন্ড ভয় পেলাম। এত রাত্রে এখানে লাশ এলো কি করে? আমরা লাশটাকে ক্রস করে সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ আচমকা বাতাসে কাপড়টি উড়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল, আর সেখানে দেখলাম যে কোনো লাশ নেই। আমরা ভয়ে ভয়ে সামনে এগোতে থাকলাম। একটু সামনে যেতেই দেখলাম রাস্তার ডান পাশে একটি লাশ পশ্চিম পূর্ব দিক করে শোয়ানো এবং একটি হাত কাটা। সেই হাত থেকে অনবরত রক্ত ঝরছে। মনে হচ্ছিল এই মাত্র কোনো গাড়ি তার হাতের ওপর দিয়ে চলে গেছে। লাশের রক্ত রাস্তার ডান পাশ হতে বাম পাশে গড়িয়ে পড়ছিল। আমরা পরস্পরকে জড়িয়ে ধরে যে যা পাচ্ছিলাম উচ্চ স্বরে সূরা পড়ছিলাম এবং আমি বসে আমাদের চারিদিকে বৃত্তের মতো এঁকে দিলাম। সেখানে প্রচন্ড বাতাস বইতে লাগলো এবং আমরা সে অদৃশ্য বৃত্তের মধ্যে চোখ বন্ধ করে বসে থাকলাম। বাতাস কমলো, আমরা চোখ খুললাম এবং আশেপাশে তাকালাম, কিন্তু আমরা লাশ কিংবা রক্ত কিছুই পেলাম না। তখন মোবাইলে সময় দেখলাম রাত 1:55। আমরা আরো 15 মিনিটের মতো ওই বৃত্তের মধ্যে অবস্থান করলাম। তারপর সূরা পড়তে পড়তে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পথে আর কোনো বিপদ ঘটল না। বাড়িতে এসে দরজায় টোকা দিলাম, মা দরজা খুলে দিল। আমরা ঘটনাটি রাতে কারোর সাথে শেয়ার করলাম না। ওই রাতেই আমাদের দুইজনের অনেক জ্বর হলো এবং জ্বর সারল 2 দিন পরে। এই ছিল ঘটনা। এই ঘটনাটির কোনো লিখছেন, হ্যালো ভূত এফএম, আমি ইমেলটা বাংলিশে পাঠিয়েছিলাম। সরাসরি স্টুডিওতে এসে লাইভ শেয়ার করার আমন্ত্রণ পাওয়া সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। তবে আমি আরো দুঃখিত আমি ভূত এফএমে আসতে পারলাম না। মেলটা বাংলাতে লিখে পাঠাতে বলা হয়েছিল। মেলটা পড়ে শোনালে আমি আমার এলাকার ভূত এফএমের ফ্যান্সদের সকলে খুব আনন্দিত হব। আমি পড়ছি মেলটা। হ্যালো রাসেল ভাই, আমি রনি, রাজশাহী হরগ্রাম নতুরপাড়া থেকে বলছি। আশা করি ভালোই আছেন। আমি আপনার মতো ভালোর দলেই। আজ আমি একটা ঘটনা শেয়ার করব। আমার স্টুডিওতে আসা সম্ভব না। মেলটা পড়ে ভালো লাগবে। আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি এবং আমার কাজিন সাকিব মিলে মেলটি লিখছি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার এলাকার এক চাচার মুখে শোনা। ঘটনাটি 1991 সালের। ঘটনার কেন্দ্রস্থল আমাদের হরগ্রাম গোরস্থান। চাচার এক বন্ধু ছিলেন রমিজ মিয়া। তিনি তৎকালীন হরগ্রাম গোরস্থানের কেয়ারটেকার ছিলেন। গোরস্থান পাহারা দেয়া, লাশ দাফন, এটাই তার প্রধান কাজ ছিল। তিনি বেওয়ারিশ লাশ দাফন করতেন এবং গোরস্থানটির অবস্থান ছিল নির্জন এলাকায়। আশেপাশে বাড়িঘর ছিল না। রমিজ মিয়া গোরস্থানের ভেতরেই কোনো এক ঝুপড়িতে থাকতেন। ঘটনার দিন বিকেলে সরকারি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে একটা বেওয়ারিশ লাশ আসে। তার দায়িত্ব হিসেবে লাশটা তাকেই দাফন করতে হতো। তবে তিনি কাজটি বরাবরই অপছন্দ করতেন। যখন লাশটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তিনি লাশটার কাছে গিয়ে দেখলেন লাশটার মাথা শরীর থেকে আলাদা। কেউ লাশটা ভয়ঙ্কর ভাবে কুপিয়ে অ্যাসিড দিয়ে ঝলসিয়ে দিয়েছে লাশ, এবং লাশটা আরো বিভৎস রূপ নিয়েছে তাতে। এবং দেখে মনে হচ্ছিল যে বয়স 50 বছর। লাশটা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তার এক সহকারী ছিল ঝন্টু। এলাকার ইমাম সাহেব আবার সেদিন বিশেষ কাজে বাইরে ছিলেন। এরকম বিভৎস লাশ রমিজ মিয়া সহ্য হচ্ছিল না। তিনি 7-5 না ভেবে রহিম মিয়া অপেক্ষা না করে তিনি আর ঝন্টু মিলে লাশটা দাফন করে দিলেন। কবর দেওয়া শেষ হলে ততক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। একাকী অবস্থান করছিলেন। কাজ শেষে ঝন্টু ফিরে যাওয়াতে রমিজ মিয়া গোরস্থানে। একজনের রান্না, তাই প্রতিদিনে এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়েন রমিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকান একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে তিনি শোনেননি। তবুও তার চাকরি যখন, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকান কবরগুলোর দিকে। স্বভাবতই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলেন মাটি খোঁড়া। ব্যাপার কি? মাত্র 3 ঘন্টা আগেই তো
তিনি 3 থেকে 4 ঘন্টা আগে তিনি আর জন্টু মিলে পরিপাটি করে খবর দিলেন। একটু তাড়াহুড়া তিনি করেছিলেন অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যাননি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে তিনি ভাবলেন হয়তো গেট থেকে দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তিনি হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিলেন, কিন্তু এইটা তিনি একবারও চিন্তা করলেন না যে নিজ হাতে প্রতিদিন তিনি গেট লাগিয়ে আসেন। তারপর কোনো কুকুর কেন, মানুষ কুকুর কোনো কিছুই ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লেন তিনি। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় তিনি বুঝলেন না রাতটা ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয়, মানে এ ধরনের অনুভূতি কখনো হয় না। কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা কটু গন্ধ আসতে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালেন তিনি। পরিষ্কার চাঁদের আলোয় দেখলেন মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় একটুও পেলেন না, বরং কাছে গিয়ে এগিয়ে গেলেন ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলেন রমিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলেন ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছে আছে। এবার চারিদিকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে। হাঁটার শক্তিও মনে হচ্ছে কেউ কমিয়ে দিয়েছে। তবু বিকারগ্রস্তের মতো তিনি এগিয়ে গেলেন লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলেন তাতে তার মনে হলো তিনি বুঝি এখনই অজ্ঞান হয়ে যাবেন। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে, এখন তার সামনে আবার বিকেলে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুরভুর গন্ধ বের হচ্ছে। রমিজ মিয়ার মাথায় সবকিছুই ঢোকে না। অতি শোকে পাথর হবার মতো তিনি অতি ভয়ে বিহ্বল। এখন হঠাৎ প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে তার মনে হলো এখনই বুঝি পড়ে যাবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রমিজ মিয়ার